আজকে আমরা যে ক্লাসটা করবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটের। এটা হচ্ছে পার্ট 3 আর্টিকেল নাম্বার 12 থেকে 35। আর্টিকেল নাম্বার 12 থেকে 35 আছে। ফান্ডামেন্টাল রাইটের কনসেপ্টটা আমরা নিয়েছি কোথা থেকে? আমেরিকা থেকে। আর ফান্ডামেন্টাল রাইট বিষয়টা হচ্ছে নন জাস্টিসিয়েবল, মানে আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। মনে রাখবে অরিজিনালি ফান্ডামেন্টাল রাইট ছিল 7টা। অ্যাট প্রেজেন্ট ফান্ডামেন্টাল রাইট আছে 6টা। রাইট টু প্রপার্টি যেটা আছে, এই রাইট টু প্রপার্টি যেটা আর্টিকেল নাম্বার 31, এটাকে ডিলিট করে দেওয়া আছে। কত নম্বর? 44th অ্যামেন্ডমেন্ট 1978-এ। এটা মাথায় রাখতে লাগবে। এরপরে আমরা কি দেখব? আর্টিকেল নাম্বার 12-তে যদি দেখি ডেফিনিশন অফ স্টেট আছে। ডেফিনিশন অফ স্টেট, রাষ্ট্রের সংজ্ঞা। এটা 13 নম্বর আর্টিকেলে কি আছে? বলছে এনি ল দ্যাট আর inconsistent with fundamental right shall be null and void. Any law that are inconsistent with the fundamental right shall be null and void. এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যদি কোনো আইন, যদি কোনো ল সেটা ফান্ডামেন্টাল রাইটকে ডিস্টার্ব করার চেষ্টা করে, তবে সেই লটাকে নাল অ্যান্ড ভয়েড বা ক্যান্সেল করে দেওয়া হবে। ঠিক আছে, এটা এখানে বলেছে। 14 নম্বরে কি বলেছে? ইকুয়ালিটি বিফোর দ্য ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল। একটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর দ্য ল, একটা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। ঠিক আছে, ইকুয়ালিটি বিফোর দ্য ল, একটা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। মনে রাখবে যে ইকুয়ালিটি বিফোর দ্য ল এটা আমরা ইউকে থেকে পেয়েছি, আর ইকুয়াল প্রোটেকশন অফ ল এটা আমরা ইউএসএ থেকে পেয়েছি। এটাকে আমরা নেগেটিভ কনসেপ্ট বলি, এটাকে আমরা পজিটিভ কনসেপ্ট বলি। এটা হচ্ছে পজিটিভ কনসেপ্ট। এই এবার ঘটনা হচ্ছে কেন এটাকে নেগেটিভ কনসেপ্ট বলি। এটার মানে হচ্ছে আইনের চোখে সবাই সমান, কিন্তু দেখা যায় গভর্নর প্রেসিডেন্টরা কিছু এক্সট্রা সুযোগ সুবিধা পায়। গভর্নর প্রেসিডেন্ট যারা আছে তারা কিছু এক্সট্রা প্রিভিলেজ পায়। গভর্নর প্রেসিডেন্ট যারা আছে তারা কিছু এক্সট্রা সুযোগ সুবিধা পায়, যেমন তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা যায় না, তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিওর চালু করা যায় না। ঠিক আছে, এই ধরনের কিছু সুযোগ সুবিধা তাদের কাছে, মানে তাদের বিরুদ্ধে পাওয়া যায়। মানে তাদেরকে, মানে ধরো কোনো অপরাধ করলো, তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল
কেস হবে না। সিভিল কেস করতে গেলে 2 মাস অ্যাডভান্স নোটিশ দিতে লাগবে। এই ধরনের কিছু ব্যাপার আছে যেখানে তারা এক্সট্রা প্রিভিলেজ পাচ্ছে, সেই জন্য এটাকে আমরা নেগেটিভ কনসেপ্ট বলছি। বাট যখন তুমি দেখবে ইকুয়াল প্রোটেকশন অফ ল, এখানে এই ধরনের কোনো সিস্টেম নেই, এটা সবার ক্ষেত্রেই সমান। আর্টিকেল 15 যদি দেখো, নো ডিসক্রিমিনেশন। এগেনস্ট এনি সিটিজেন, গ্রাউন্ড অফ রিলিজিয়াস, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ। রিলিজিয়াস, রেস, কাস্ট, সেক্স আর প্লেস অফ বার্থ, এই গ্রাউন্ডে মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো মানুষের প্রতি কোনো ধরনের বৈষম্য করা যায় না। এটা হচ্ছে 15 নম্বর আর্টিকেলে আছে। 16 নম্বর আর্টিকেলে কি বলেছে? ইকুয়াল অপরচুনিটি। অন পাবলিক এমপ্লয়মেন্ট। ইকুয়াল অপরচুনিটি অন পাবলিক এমপ্লয়মেন্ট, সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ প্রত্যেককেই। ঠিক আছে। 17 নম্বরে আছে কি? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। অস্পৃশ্যতা দূরীকরণ। যদি কেউ কোনো ব্যক্তিকে ধরো বললো যে নিচু জাত, তার অ্যাডমিশন হবে না, মন্দিরে প্রবেশ নিষেধ, এই ধরনের ঘটনাকে আমরা বলি আনটাচেবিলিটি। তো যদি এই ধরনের কোনো অফেন্স কোনো ব্যক্তি করে, তার বিরুদ্ধে কিন্তু পানিশেবল অফেন্স হবে। 18তে কি বলেছে? অ্যাবলিশন অফ টাইটেল। অ্যাবলিশন অফ টাইটেল, এটার মানে হচ্ছে, অ্যাবলিশন অফ টাইটেল কথাটার মানে হচ্ছে তোমার কোনো ধরনের উপাধি নেওয়া যাবে না। কোনো ধরনের উপাধি নেওয়া যাবে না, এটা। তার কোন ধরনের উপাধি? দেখবো অনেকের নামের আগে রাজা, মহারাজা, রায় বাহাদুর, এই ধরনের যে টাইটেল গুলো আছে সেগুলো ব্যবহার করা যায় না। ঠিক আছে। চলো, এটা হচ্ছে 18 গেল। আর্টিকেল 19-এ কি দেখবো? রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম। আমাদের কি কি ফ্রিডম আছে যদি দেখি। 19-এর ক্লজ 1-এ, 19-এর ক্লজ 1-এ রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন।
রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, মানে মানুষের বাক স্বাধীনতার অধিকার। তারপর কি? রাইট টু ফর্ম, রাইট টু অ্যাসেম্বল পিসফুলি, শান্তিপূর্ণভাবে সমাবেত করার অধিকার। রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েট হতে পারবে। ফ্রিলি ট্রাভেল, যে কোনো ভারতের ভূখণ্ডে ফ্রি ট্রাভেল করতে পারবে, অবাধে বিচরণ করতে পারবে। তারপরে হচ্ছে তোমার কি? রাইট টু রিসাইড, ভারতের যে কোনো প্রান্তে বসবাস করতে পারবে। আর রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন, যে কোনো প্রফেশন গ্রহণ করতে পারবে। এইগুলো, যে কোনো প্রফেশন গ্রহণ করতে পারবে। এইগুলো হচ্ছে তোমার 19-এর আন্ডারে এই রাইট গুলো আমরা দেখি। এগুলো খুব গুরুত্বপূর্ণ রাইট, 19-এর আন্ডারে পড়ে। এরপরে আমরা দেখবো যে আর্টিকেলটা, সেটা হচ্ছে 20 নম্বর আর্টিকেল। 20, protection in respect of conviction for an offense। এটা কি করে? মানুষকে আরবিটারি পানিশমেন্টের হাত থেকে রক্ষা করে। এই আর্টিকেলটা 3টে ক্লজ আছে। নো এক্সপোস্ট ফ্যাক্টো, এটার মানে হচ্ছে কি অপরাধ করলে তবেই সাজা। নো ডাবল জিওপার্ডি, একই অপরাধের দুবার শাস্তি প্রদান করা যায় না। আর একটা হচ্ছে নো সেলফ ডিসক্রিমিনেশন। এটা কাউকে কি করা যায় না, নিজেকে নিজের বিরুদ্ধে শাস্তি দিতে বাধ্য করা যায় না। এটা হচ্ছে 20। 21 নম্বরে কি বলেছে? রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, ব্যক্তি স্বাধীনতার অধিকার, স্বাধীনভাবে বসবাস করার অধিকার বা ব্যক্তি স্বাধীনতার অধিকার। 21 নম্বর আর্টিকেল। মনে রাখবে এই যে 20 নম্বর আর 21 নম্বর আর্টিকেলটা কোনো মতেই সাসপেন্ড হয় না। 20 আর 21 এটা সাসপেন্ড করা যায় না, ইভেন ডিউরিং দ্য টাইম অফ ন্যাশনাল এমার্জেন্সি বা 352 জারি থাকলে। বাইশ, এটা বলেছে কি প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট, protection against arrest and detention, protection against arrest and detention।
এটার মানে হচ্ছে কোনো ব্যক্তিকে দু ধরনের ডিটেনশন হয়। একটাকে মানে রাখবে পুনিটিভ ডিটেনশন, একটাকে মানে রাখবে প্রিভেন্টিভ ডিটেনশন। মানে একটা নর্মাল গ্রাউন্ডে অ্যারেস্ট, একটা সন্দেহের বশে অ্যারেস্ট। পুনিটিভ ডিটেনশনে অ্যারেস্ট মানে নর্মাল গ্রাউন্ডে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করলে তাকে অবশ্যই তার অ্যারেস্ট হওয়ার গ্রাউন্ড বলতে হবে, আর কি কারণে অ্যারেস্ট করা হচ্ছে সেটা তাকে জানাতে হবে, 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেট করে প্রডিউস করতে হবে। কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে এগুলো লাগে না, বলবে এখানে ম্যাক্সিমাম ডিটেনশন 3 মাস, কিন্তু সেটাও আবার 44th অ্যামেন্ডমেন্টে কমিয়ে 2 মাস করা আছে। এই দেখা বলেছে 23 নম্বর আর্টিকেল। 23 নম্বর আর্টিকেলে কি? প্রহিবিশন অফ হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ফোর্স লেবার। প্রহিবিশন অফ হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ফোর্সড লেবার। কোনো ব্যক্তিকে জোর করে কাজ করা যায় না এবং মানুষ ক্রয় বিক্রয় করা এটা দণ্ডনীয় অপরাধ। মানুষ ক্রয় বিক্রয় করতে পারে না। 24 বলছে কি প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট। প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ফোর্সড লেবার। প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ফোর্স লেবার, যে এই সরি ফোর্স লেবার বলছি, প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট ফর দ্য চিলড্রেন, ফর দ্য চিলড্রেন বিলো দ্য এজ অফ 14। 14 বছরের নিচে কোনো বাচ্চাদের খনি বা বিপজ্জনক জায়গায় কাজ করানো যায় না। এটা 24-এ আছে। 25 এখানে কি যে ধর্মের অধিকার, রাইট টু প্র্যাকটিস, রাইট টু প্রোপাগেট। মানে প্রত্যেকটা ব্যক্তি তার নিজের ইচ্ছে অনুযায়ী যে কোনো ধর্ম প্র্যাকটিস বা প্রোপাগেট বা ধর্মাচরণ করতে পারে। এটা 26 হচ্ছে রাইট টু ম্যানেজ দ্য রিলিজিয়াস অ্যাফেয়ার্স, রাইট টু ম্যানেজ দ্য রিলিজিয়াস অ্যাফেয়ার্স। এটার মানে হচ্ছে প্রত্যেক ব্যক্তি কি করতে পারে না, তার নিজের বিবেকের ইচ্ছা অনুযায়ী তো ধর্ম গ্রহণ করলো, কিন্তু এইখানে কি করতে পারে, এইখানে তার ধর্ম সে পরিচালনা করতে পারে নিজের মতো করেই। এটা 26 নম্বরে বলেছে। এবার এখানে ফ্রিডম আস টু পেমেন্ট ট্যাক্সেস ফর প্রমোশন অফ ফর প্রমোশন অফ
any particular religion। বলছে ধর্মের নামে কারো কাছ থেকে জোর করে ট্যাক্স আদায় করা যায় না, বা সরকারও জোর করে ট্যাক্স আদায় করতে পারে না, বা কোনো বিশেষ ধর্মকে উৎসাহিত করতে পারে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে লাগবে। চলো, এবার আমরা যেটা দেখবো 28। এই 28 নম্বর আর্টিকেল আমরা কি দেখবো? এখানে আছে ফ্রিডম হ্যাজ টু অ্যাটেন্ডেন্স অ্যাজ রিলিজিয়াস ইনস্ট্রাকশন। ফ্রিডম হ্যাজ টু অ্যাটেন্ডেন্স অফ রিলিজিয়াস ইনস্ট্রাকশন। বলছে কোনো ধর্মীয় জায়গায় বা ধর্মীয় ক্ষেত্রে, কোনো ধর্মীয় ক্ষেত্রে বা ধর্মীয় জায়গায়, এই কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে, কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে ধর্ম শিক্ষা দেওয়া যায় না। কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে ধর্ম শিক্ষা দেওয়া অপরাধ। 29-এ, 29 আর 30 নম্বর আর্টিকেল আছে হচ্ছে তোমার মাইনরিটিসদের আর্টিকেল। 29-এ কি আছে? এভরি সিটিজেন হ্যাজ দ্য রাইট টু preserve their own distinct language, culture, script, এগুলো। এই যে প্রত্যেকটা জনগণেরই অধিকার আছে তার নিজস্ব ভাষা, শিক্ষা, সংস্কৃতিকে সে প্রিজার্ভ করতে পারে, এই অধিকার তাদের আছে। 30, right to established এডুকেশনাল ইনস্টিটিউশন। প্রত্যেকটা মাইনরিটিসের অধিকার আছে তারা নিজেদের মতো করে এডুকেশনাল ইনস্টিটিউশন গড়ে তুলতে পারে। মনে রাখবে 29 আর 30 নম্বর আর্টিকেলটা কিন্তু রাইট টু মাইনরিটিস। এটা মাইনরিটিসদের আর্টিকেল 30। 31 নম্বর আর্টিকেলটা আগেই দেখেছি আমরা, যে 31 নম্বর আর্টিকেলটা কি হয়ে গেছে, এটা রিপিল্ড হয়ে গেছে। 32 নম্বরটাকে আমরা কি জানি? কনস্টিটিউশনাল রেমেডিস। মনে রাখবে এই আর্টিকেলটাকে আমরা বলি হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন। সংবিধানের আত্মা বলি 32 নম্বর আর্টিকেলকে। এখানে কি বলেছে? বলছে 32 নম্বর আর্টিকেলে সুপ্রিম কোর্ট এবং 226 নম্বর আর্টিকেলে হাইকোর্ট তারা কি করতে পারে? রিট ইস্যু করতে পারে। কখন করতে পারে? যদি কোনো ব্যক্তির ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়। তাহলে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হলে সুপ্রিম কোর্ট 32 নম্বর আর্টিকেলে এবং হাইকোর্ট 226 নম্বর আর্টিকেলে তারা রিট ইস্যু করতে পারে, এবং রিট ইস্যু করে যে কোনো ব্যক্তির ফান্ডামেন্টাল রাইট ফিরিয়ে দিতে পারে। সেই জন্য এটাকে আমরা বলি হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন। এবার দেখো, রিট হচ্ছে 5 প্রকারের। রিটের কনসেপ্টটা আমরা পেয়েছি ইউকে থেকে, লন্ডন থেকে পেয়েছি।
টোটাল 5 প্রকারের রিটস আছে। একটাকে আমরা বলি হেবিয়াস কর্পাস, এর মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি, টু হ্যাভ দ্য বডি। এর মানে হচ্ছে কোনো ব্যক্তিকে যদি ইললিগাল ভাবে আটক করে রাখা হয়, তখন হেভিয়াস কর্পাস ইস্যু করে সেই ব্যক্তিকে মুক্ত করে দেওয়া হয়। ম্যান্ডামাস, উই কমান্ড, এটার মানে হচ্ছে যখন কোনো ব্যক্তি তার কর্তব্যটা ঠিকঠাকভাবে পালন করে না, তখন আদালত তাকে নির্দেশ দেয় আপনি আপনার কর্তব্য ঠিকভাবে পালন করুন। তার মানে যদি কোনো ব্যক্তি তার কর্তব্যে গাফিলতি দেয়, তখন তার কাজ, সঠিক কাজটা তাকে মনে করিয়ে দেয় ম্যান্ডামাসের কাজ। প্রহিবিশন, প্রহিবিশন কথাটার মানে টু ফরবিড। মানে হচ্ছে এটা হচ্ছে যখন এটা উচ্চ আদালত মানে হায়ার কোর্ট লোয়ার কোর্টের এগেনস্টে করে, যখন কোনো কোর্ট তার জুরিসডিকশনের বাইরে গিয়ে কাজ করে, তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার অধস্তন যে কর্তৃপক্ষ আছে তাকে নির্দেশ দেয় আপনি আপনার এখতিয়ার বহির্ভূত কাজ করবেন না। সার্টিওরারি, এটার মানে হচ্ছে টু বি সার্টিফাইড। মানে এটাও সেই ঊর্ধ্ব আদালত আর নিম্ন আদালত, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিম্নতর কর্তৃপক্ষকে বা ঊর্ধ্ব আদালত নিম্ন আদালতকে বলে কি বলে না, নিম্ন আদালত থেকে কিছু কেস নিজের কাছে ট্রান্সফার করে নেয়। ঊর্ধ্ব কর্তৃপক্ষ মানে ঊর্ধ্ব আদালত নিম্ন আদালতের থেকে কিছু কেস নিজের কাছে ট্রান্সফার করে। আর একটা যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কিও ওয়ারেন্টো। কিও ওয়ারেন্টো মানে হচ্ছে বাই হোয়াট অথরিটি, মানে যখন কোনো ব্যক্তির যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে যে তুমি যে কাজে তোমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে সেই কাজের জন্য তুমি যোগ্য নাও, তখন এই রিটটি ইউজ করা হয়। তো এই 5টা প্রকার রিট একটু মাথায় রাখতে লাগবে। এটা গেল 32। এবার আমরা দেখবো 33 নম্বর আর্টিকেল। মনে রাখবে 33 নম্বর আর্টিকেলে কি বলেছে, এটা হচ্ছে আর্ম ফোর্সে যারা যুক্ত, আর্ম ফোর্স বা সেনাবাহিনীতে, মানে হচ্ছে ধরো ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি আর ইন্ডিয়ান এয়ারফোর্স, এই 3 বাহিনীতে যারা কর্মরত মানে আর্ম ফোর্সে, তাদের ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটটা লিমিটেড। তারা আমাদের মতো বাক স্বাধীনতার অধিকার প্রকাশ করতে পারে না, তাদের ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে। 34 নম্বর আর্টিকেল যদি দেখো, এই আর্টিকেলের বিষয়বস্তু কি, এইখানে বলেছে যেখানে মার্শাল ল জারি থাকবে সেখানে ফান্ডামেন্টাল রাইট এনজয় করা যাবে না। তাহলে হোয়াট ইজ মার্শাল ল? মার্শাল ল হচ্ছে আর্মিদের দ্বারা যে ল, আর্মিদের যে ল দ্বারা তাদের মেনটেন করা হয়, সেনাবাহিনী কর্তৃক যে ল প্রচলিত থাকে তাকে মার্শাল ল বলা হয়। তাহলে কোনো জায়গায় যদি মার্শাল ল থাকে তাহলে সেখানে তুমি ফান্ডামেন্টাল রাইট এনজয় করতে পারবে না। এই আর 35 নম্বরে কি বলেছে, ফান্ডামেন্টাল রাইট এই বিষয়ে শুধুমাত্র ল তৈরি করতে পারে ওয়ান অ্যান্ড অনলি পার্লামেন্ট। এখানে পার্লামেন্ট ব্যতীত কেউ ল তৈরি করতে পারে না। এখানে স্টেট লেজিসলেচারের কোনো পাওয়ার নেই, ওয়ান অ্যান্ড অনলি পার্লামেন্ট ল তৈরি করবে, এটা মাথায় রাখবে। ক্লিয়ার? তাহলে এই ছিল তোমাদের টোটাল ফান্ডামেন্টাল রাইট, আর্টিকেল নাম্বার 12 থেকে 35। এটা আজকে শেষ হলো, নেক্সট দিন আমরা ডিপিএসপি পড়বো। গুড নাইট।